হাজারেরও বেশি ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর, তৃণমূল কংগ্রেস প্রার্থী, ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মতুয়াগড়ে এগিয়ে। এটাই বড় কথা, মতুয়াগড়ে এগিয়ে তৃণমূল। যদিও শান্তনু ঠাকুর লোকসভা নির্বাচনে জয় লাভ করেছেন। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, নবম রাউন্ড শেষ হয়েছে, অর্থাৎ মাত্র 4 রাউন্ড। বলা যায় কি জিতে গেছেন প্রায়, মানে তৃণমূল কংগ্রেস কি তাই ভাবছে? দেখো অনন্ত, তোমাকে জানিয়ে রাখি 4টে রাউন্ড যদিও থাকলেও সেখানে কিন্তু মাত্র 3টে রাউন্ডে সম্পূর্ণভাবে, অর্থাৎ মাত্র 76টা বুথ গণনা বাকি আছে। সেখানে যে চতুর্থ রাউন্ড, অর্থাৎ 4টে রাউন্ড বলছি আমরা, সেই একটা রাউন্ডে একটা বুথ গোনা হবে। অর্থাৎ 3টে 25 করে যদি ধরা হয় তাহলে 75টা বুথের গণনা 3টে রাউন্ডে সম্পন্ন হবে। একটি বুথের জন্য আমাদের 13 রাউন্ড করতে হচ্ছে, সেটা 12 রাউন্ড যদি ধরা হয়ে থাকে। নবম রাউন্ডের শেষে রীতিমতন 20,884 ভোটে এগিয়ে গিয়েছে বাগদা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বলাই যেতে পারে যে বাগদায় যে মতুয়াগড়, সেই মতুয়াগড়ে মতুয়া বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের উপরে আস্থা রেখেছে বাগদার মানুষ, এবং সেই প্রতিফলনই দেখা যাচ্ছে ভোটে। কারণ নির্বাচনের আগে বারবার সিএএ কথা বলেছিলেন, নাগরিকত্বের কথা বলেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন। তারপরেও বাগদার মানুষ মধুপর্ণা ঠাকুরকে কেন ভোট দিলেন, বিজেপিকে কেন ভোট দিলেন না? অবশ্য বিজেপির বিরুদ্ধে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটা বিশাল ক্ষোভ ছিল বিজেপির অন্দরেই। এটাও কি কাজে লেগেছে তৃণমূলের জয়ে? একদমই তোমাকে বলে রাখি যে বাগদাতে বিজেপি প্রার্থী ঘোষণা করবার পরেই বাগদাতে বিজেপির একাংশই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তারা স্থানীয় প্রার্থীর দাবি করেছিলেন। বহিরাগত প্রার্থীকে মানছেন না, তেমনই দাবি তুলে তারা নির্দল প্রার্থীও খাড়া করেছিলেন এখানে। নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার এখানে বিজেপির যারা পুরনো কর্মী, নিজেদেরকে দাবি করেছিলেন যে আমরা বিজেপির পুরনো কর্মী, এবং তিনি তৃতীয় বর্ষ আরএসএস এর তৃতীয় বর্ষের কমপ্লিট করা এবং তাকে দাঁড় করানো হয়। তিনি এখানে আপেল চিহ্নে লড়েছিলেন এবং সেখানেই মধুপর্ণা ঠাকুরের এই জয় এবং বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে যে বিষোদ্গার করেছিল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা, বলা যেতে পারে সেদিকে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গেছিল বিজেপি। একবার দেখাবো জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা, মানে বিনয় যে দিনই আশায় কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিত। গণনার শুরু থেকেই বাগদা এগিয়ে টিএমসি, সব জায়গাতে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেস, এবং বাগদায় প্রায় জয়লাভ করে ফেলেছেন মধুপর্ণা ঠাকুর। দাবি করলেন। সুদীপের কাছে যাব। সুদীপ, তোমরা যখন চালিয়ে খেলছো, এগিয়ে যাচ্ছ অনেক, তখন বাম কংগ্রেস তারা ভাবছে বিজেপি এগোচ্ছে না পিছোচ্ছে, আর বাম কংগ্রেস এগোচ্ছে। 2026-এ দ্বিতীয় স্থানে থাকবে বাম কংগ্রেস। যে পরীক্ষায় প্রথম হবে বলে সে কখনো চিন্তা করে কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে ফোর্থ হবে, কে লাস্ট হবে? আমরা মাঠে নেমেছি জেতার জন্য, প্রথম স্থান অধিকার করেছি। আমি 4টে কেন্দ্রের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে থাকবে তারা ঠিক করুন। প্রথম স্থানে আমরা ছিলাম, আছি, থাকবো মানুষের আশীর্বাদ। রাজনৈতিক কমপ্লেক্সন কখন চেঞ্জ হয়ে যাবে নেভার নো। কারণ হলো যে এই তৃণমূল কংগ্রেস যখন বিজেপির সাথে জোট করেছিল তখন মিজারেবলি হেরেছিল, তখন মানুষ মুখ ঘুরিয়েছিল। যখন কংগ্রেসের সাথে 11 সালে জোট করলো তখন ভোট পেয়ে ক্ষমতায় এসছে। সুতরাং আজকে যারা আমরা পিছিয়ে রয়েছি, ফার্স্ট বয় নয় বলছে সুদীপ, কালকে ফার্স্ট বয় হবো না এরকম কোনো কোয়েশ্চেন নেই। বিজেপি 3টে সিট ছিল, সে 77টা হয়েছে, আমরা 74টা ছিলাম 16তে, আমরা 0 হয়েছি। সুতরাং জনগণের থেকে শক্তিশালী প্রশ্ন করতে চাই। সায়নদীপের কাছে একটাই প্রশ্ন, আমি মনে করি ব্যক্তিগতভাবে ওটাই, যে যখন বামেদের নবান্ন অভিযান হয় বা বিকাশ ভবন অভিযান হয়, বিরাট একটা মাস থাকে, বিরাট একটা জনসংখ্যা থাকে, বা ব্রিগেডেও আমরা দেখেছি,
বিজেপির তার থেকে অনেক ধারে ভারে কম থাকে, তা সত্ত্বেও ভোট ব্যাংকে কেন সেটা প্রতিফলিত হয়? দেখুন, আমাদের যে ব্রিগেডের লোক দেখেন, নবান্ন অভিযানের লোক দেখেন, তার থেকে অনেক বেশি ভোট আমরা পাই, ওটা দিয়ে সরলীকরণ করা হয়ে যাবে। দ্বিতীয় হলো যে ঠিকই যে তৃণমূল বিরোধী হিসাবে মানুষ বিজেপিকে একটা সময় ভরসা করে যে পরীক্ষা নিয়েছে, তারপর দেখা যাচ্ছে যে বিজেপিকে দিয়ে হবে না, ও দিয়ে বেশি দিন চলবে না, বিজেপি ডাউন হচ্ছে। নাহলে এই যে মানিকতলা আমি ভোট দেখছিলাম যে মাত্র 3000 ভোটে বিজেপি লোকসভা নির্বাচন 1 মাস আগে, সেই লোকসভা ভোটে বিজেপি মাত্র 3000 ভোটে পিছিয়ে ছিল, আর এখনই দেখছি সেটা 20-22 হয়ে যাচ্ছে। আমাদের রায়গঞ্জে বাম কংগ্রেসের ভোটটা ক্রমশ বাড়ছে। আর শুধু একটা ভালো কথা বলেছে, হ্যাঁ আমরা মনে করি মানুষের, আবার বাগদায় সিপিএম কংগ্রেস, বাংলায় বাম এবং কংগ্রেস আলাদা লড়ে, যেটা তুমি জেনে রাখো। আর সিপিএম আমি বলছি সিপিএম না, দায় তো নেবই না, আলাদা লড়েছে তো কি করে দায় নেবো। হলো যে সিপিএম বাগদায় লোকসভা ভোটের চেয়ে বাড়ছে, বিজেপি কমছে। আমি লাস্ট পয়েন্ট, আমার লাস্ট পয়েন্ট, সুদীপ এটা আমাদের ঠিকই ধরিয়ে দিচ্ছে। সুদীপকে খালি আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 2006 আমরা 235টা সিটে জেতার পর 2011 হেরে গেছিলাম। এগুলো সুদীপদের একটু অঙ্ক রাখা উচিত। সারা জীবন এক গতিতে চলবে না রাজনীতি, এক গতিতে রাজনীতি চলে না। রানাঘাট দক্ষিণেও মুকুটমণি অধিকারী চালিয়ে খেলছেন। 35,000 ভোটে এগিয়ে নবম রাউন্ডের শেষে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী 11 দফা গণনা, তার মধ্যে নবম দফার শেষেই 31,000 ভোটে এগিয়ে প্রায় জয়ের কাছাকাছি বলা যায়। আর মানিকতলায় খবর কি জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। মানিকতলায় কত ভোটে এগিয়ে 20 রাউন্ড গণনা হবে, এখন কত রাউন্ড গণনা শেষ হলো আবির? দেখো, তার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচনের ফলাফল আসছে তাতে অনেকেই মনে করছেন যে 2019-এর পরেও দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে যে খড়গপুর এবং কালিয়াগঞ্জ এই দুটো জায়গাতে যে উপনির্বাচন হয়েছিল, যেখানে একটা সময় বিজেপির ভালো ভোট ছিল, সেখান থেকে তারা সরে যায় এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দুটো আসন জয়লাভ করতে পেরেছিল। এবং এই বিধানসভা উপনির্বাচন ও লোকসভা নির্বাচনের পর যেটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেই ঘটনার রেশ অনেকে তারা টানছেন। কিছুক্ষণ আগে আলোচনাতে যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে যে 3000 ভোটে যেখানে মানিকতলাতে তৃণমূল কংগ্রেস লোকসভাতে এগিয়ে থাকলো, সেখানে এখনো পর্যন্ত যে রাউন্ডে দেখা যাচ্ছে 11 রাউন্ডের শেষে 35,000-এর বেশি ভোটে এগিয়ে গেছে। ফলে যখন 20 রাউন্ডের গণনা শেষ হবে, ফলে সংখ্যার হিসাবে ধরে নেওয়া হচ্ছে 50,000-এর বেশি ভোটে তারা জিতবেন। এই যে ভোট পেয়ে যাওয়া এবং 2021-এর থেকে বেশি ভোট পেয়ে যাওয়া, ফলে লোকসভা এবং বিধানসভার যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা আলাদা করার চেষ্টা বা দেখানোর চেষ্টা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাকি যে জায়গাগুলো, সেগুলোর ক্ষেত্রেও সাংগঠনিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে ভীষণ রকম চর্চা হয়েছে তৃণমূল এবং বিজেপির অন্দরে। তবে যে উপনির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যে ট্রেন্ড লক্ষ্য করতে পারা যায়, যেহেতু সরকার বদলের ভোট নয়, বরঞ্চ সরকার পক্ষের ক্ষেত্রে ভোট দিলে এলাকার যে কাজের দাবি সাধারণ মানুষের থাকে সেটা পূরণ হওয়ার একটা বিষয় জড়িত থাকে, তা নিয়ে বারবার ধরে আলোচনা হয়, সেই বিষয়গুলো লক্ষ্য করতে পারা গেছে। তবে রায়গঞ্জ এবং রানাঘাট এই দুটো এবং বাগদা অবশ্যই, এর মধ্যে বিশেষ করে রানাঘাটের মতো যে ফল, তা বিভিন্ন জায়গা বিশেষ করে বিরোধীদেরকে যথেষ্ট অবাক করেছে। তার কারণ ধারাবাহিকভাবে নদিয়ার এই অংশে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে রানাঘাটের এই ফল অবশ্যই সাংগঠনিক দিক থেকে নদিয়াতে তৃণমূল কংগ্রেসকে অনেকটা অক্সিজেন, মানে রায়গঞ্জে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল এতদিন ধরে, সেখানে 46,000 ভোটে জয়ী বলা যায় প্রায়, এখনো আরো বাড়তে পারে হয়তো ব্যবধান। আর রানাঘাট দক্ষিণে সেখানেও প্রাধান্য ছিল বিজেপির, সেখানে 31,000 ভোটে বেশি এগিয়ে মুকুটমণি অধিকারী। নবম রাউন্ডের শেষে 11 রাউন্ড গণনা বাকি আছে, আমরা আরো আলোচনায় আসবো আর সর্বশেষ তথ্য দেব। 4-4 হয়েই গেছে বলা যায় তৃণমূলের। একটা ছোট্ট ব্রেকের পর